তখন নিজের একটার পর একটা ছবি দিয়ে সারা ভারতবর্ষকে জয় করে ফেলছে। প্রমথেশ চন্দ্র বড়ুয়া, নিতিন বসু, হেমচন্দ্র চন্দ্র ইত্যাদি তো আছেন, কিন্তু সবার আগে সবার ওপরে যার কথা আমার মনে পড়ে এবং যার সম্বন্ধে আমার মনে হয় যে এখনো ঠিক সত্যিকারের মূল্যায়ন হয়নি, তিনি ছিলেন দেবকী কুমার বসু। তিনি আমার সব থেকে প্রিয় পরিচালক বলতে গেলে সময়ের বিচারে। তার কারণ তারপরে আরো অনেক বিরাট প্রতিভাধর সমস্ত পরিচালক এসেছেন, কিন্তু আমরা তো যে কোনো একজনকে বিচার করব কোন সময়ে বসে তিনি সেই কাজটা করেছেন। সেই দিক থেকে দেখতে পারে আমি শ্রদ্ধা জানাবো দেবকী কুমার বসুকে। তার যে সমস্ত ছবি, চণ্ডীদাস, বিদ্যাপতি থেকে শুরু করে পরবর্তীকালে কবি, রত্নদ্বীপ, সাগর সঙ্গমে, আমি তো কবির কথা এখনো ভুলতে পারি না। আমি ওই ছবিটা আরো 100 বার দেখতে রাজি আছি। আপনি তো অনেক ছবি করেছেন, তাই ছবি করার আগে আপনি মানে কিভাবে এই মানে ছবির জগতে এলেন আর কি, পরিচালক হওয়ার আগের কথা বলছি। আমি ছবির জগতে এসেছি সে খুব মজার ব্যাপার। আমাকে আসবার প্রায় সঙ্গে সঙ্গেই ধাক্কা মেরে বার করে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা হচ্ছে এই যে আমি ছিলাম বিজ্ঞানের ছাত্র। আচ্ছা। কিন্তু বিজ্ঞান পড়ছিলাম, কিন্তু আমার মন পড়েছিল এই দিকে, ছবির দিকে, ছবি করার দিকে। হ্যাঁ, ছবি তৈরি করার দিকে। তো কি করে আমি এদের সঙ্গে যুক্ত হব, নানা রকম সমস্যা। স্টুডিওতে তখন বড় বড় দরজায় সব বড় বড় দারোয়ান, তো তারা তো ঢুকতে দেয় না বাইরের লোককে। তো অনেক চেষ্টা চরিত্র করে শেষকালে একটা যোগাযোগ হলো। তখনকার দিনে কলকাতায় একটা স্টুডিও ছিল, সেটা আর নেই, রূপশ্রী স্টুডিও বলে। সেখানে যোগাযোগ হলো, আমি একজন ক্যামেরাম্যানের অ্যাপ্রেন্টিস হয়ে ঢুকলাম। আচ্ছা। তো সেখানে গিয়ে আমি দেখি একটা সম্পূর্ণ অচেনা জগৎ, প্রচুর ভিড়, প্রচুর কর্মব্যস্ততা, আর তার এক পাশে আমি একটা বহিরাগত একটি ছেলে দাঁড়িয়ে আছি, দেখছি। আমার একটু লজ্জাও করছে, পরিচয় নেই, কেউ ঠিক আমার সঙ্গে তেমন ভাবে কথাও বলছেন না। তো এই করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যাবার পরে আমি ভাবলাম যে একটু অন্তত কারোর সঙ্গে পরিচয় হওয়া দরকার, আলাপ হওয়া দরকার। তো একদিন আমি যখন ট্রাম থেকে নেমে স্টুডিওর দিকে যাচ্ছি সেই রাস্তা ধরে, আমি দেখছি যে আমার ঠিক 20 হাত আগে আমাদের স্টুডিওর সাউন্ড রেকর্ডিস্ট মশাই তিনি এগিয়ে যাচ্ছেন, এবং তিনি অবশেষে একটি পানের দোকানের সামনে এসে থামলেন, কিছু কিনলেন বোধহয়, পান টান। তা আমি তখন গিয়ে নমস্কার করে বললাম যে নমস্কার, আপনাদের স্টুডিওতে আমি নতুন এসেছি। উনি আমার দিকে তাকিয়ে আপাদ মস্তক দেখে বললেন, কে আপনাকে আসতে দিয়েছে? আমি তো ভীষণ একটা ধাক্কা খেলাম। কে আপনাকে আসতে দিয়েছে? আমাদের এখন ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা, প্রচুর ওয়ার্কার্স তারা বেকার হয়ে বসে আছে, আর তার ভেতরে আপনি নতুন এসে ঢুকে পড়লেন। আমার তো মনে হলো যে ভীষণ অপরাধ করে ফেলেছি। তারপর না 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 না, এটা দেখছি আমি গিয়ে স্টুডিওতে কি করা যায়। এবং উনি যেটা করলেন তার ফল হলো এই যে তার 3 দিনের মাথায় আমি দেখলাম যে স্টুডিও থেকে আমি বেরিয়ে এসেছি, স্টুডিওতে আমার কোনো জায়গা নেই। মজার কথা হচ্ছে এই যে পরবর্তীকালে যে শব্দযন্ত্রীর কথা আমি বলছি, সাউন্ড রেকর্ডিস্টের কথা বলছি, তার সঙ্গে আমার এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল যে আমি যখন নিজে আমার ছবির পরিচালনা করি, তো তিনি তাতে সাউন্ড রেকর্ডিস্টের কাজ করেছিলেন। আচ্ছা আচ্ছা, এবারে বলছি যে আপনি তো অনেক ছবি তৈরি করেছেন, তাই যে প্রথম সারির পরিচালক হিসেবে কোন ছবি আপনাকে সেই আসনে বসালো, সে ছবির বিশেষত্বই বা কি? আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি কি আদৌ প্রথম সারির পরিচালক? না না, এটা আপনি কি বলছেন? এটা মানে শুধু আমি কেন, সকল দর্শক যে যেখানে আছে সকলেই এটা স্বীকার করবে। আসলে ছবি যখন তৈরি করতে শুরু করেছিলাম, তখন আমরা 3 বন্ধু মিলে একসঙ্গে ছবি তৈরি করতে শুরু করেছিলাম। আমাদের একটা গোষ্ঠী ছিল, তার নাম ছিল যাত্রী। তো আমরা প্রথমে একটা ছবি করি চাওয়া পাওয়া নামে, যাতে উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনেই ছিলেন। পরের ছবিতে শুধু সুচিত্রা সেন ছিলেন। এবং তারপরের ছবি আমি যখন করার পরিকল্পনা করলাম, তখন আমি দেখলাম যে এরা যথেষ্ট ক্ষমতাশালী শিল্পী হওয়া সত্ত্বেও ওই যে স্টার ইমেজ যেটা এদের এসে গেছে কিংবা এদের উপর চাপানো হয়েছে, এই ইমেজটা আমি যে ধরনের ছবি করতে চাই তার পক্ষে বোধহয় খুব সুবিধাজনক নয়। কারণ তখনই আমি একটা রাস্তা খুঁজছিলাম যাতে আমার নিজের একটা আইডেন্টিটি, আমার নিজের একটা পরিচয় আমি খুঁজে নিতে পারি। আমাকে একটা বিশেষ ধরনের ছবি করতে হবে,
আমার ছবির উপরে ভালো হোক মন্দ হোক একটা ছাপ থাকবে, সেটা আমার নিজস্ব, একান্ত নিজস্ব ছাপ। তো তখন আমি ঠিক করলাম যে আমি একটা ছবি করব যাতে বিষয়বস্তু থেকে শুরু করে তার যে শিল্পী সমাবেশ, তার ভিতরে একটা বৈশিষ্ট্য থাকবে। তো তখন আমি একটা ছবি করি, তার নাম কাঁচের স্বর্গ, এবং তার জন্য আমি একজন প্রধান যে চরিত্রে যে অভিনেতা যাকে নিয়ে, তিনি একেবারেই নতুন, দিলীপ মুখোপাধ্যায়। এই কাঁচের স্বর্গ ছবিতেই অন্তত আমি মনে করি যে তার পরবর্তীকালে আমি যে ধরনের ছবিগুলো করতে চেয়েছিলাম, এই কাঁচের স্বর্গ বোধ হয় তার প্রথম সিঁড়ি। সারা রাত তাক তারা নব নব আধারে গায়ে গায়ে পরস্তাব সারা রাত তাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুরবে কালো যেখানে ঘুরবে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে ঘুরবে কালো যেখানে ঘুরবে সেথায় দেখবে আলো দেখাবো উঠবে চলে ঊর্ধ্বগানে দেখাবো উঠবে চলে ঊর্ধ্বগানে আগুনের পরশকে ধোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো নবল গানে। তো সেই দিক থেকে কাঁচের স্বর্গ আমার কাছে স্মরণীয়। যদিও তারপরে কখনো কখনো এক একটা ছবি করতে করতে এক এক ধরনের আনন্দ, আনন্দ তো তার কোনো ঠিক বিশেষ সংজ্ঞা হয় না, কিন্তু এক এক ধরনের আনন্দ, যেমন ধরুন আমি যখন বালিকা বধূ করেছি এক ধরনের আনন্দ, আমি যখন নিমন্ত্রণ করেছি এক ধরনের আনন্দ, আমি যখন সংসার সীমান্তে করেছি, অথবা গণদেবতা করেছি, অথবা দাদার তিথি করেছি, কিংবা ভালোবাসা ভালোবাসা করেছি, আনন্দ সবকটাতেই ছিল, কিন্তু এক একটার এক এক রকম, এক একটা স্মৃতিও এক এক রকম। আচ্ছা তরুণ বাবু, আপনার এই যে ছবি করার যে সফলতা, এই সফলতার চাবিকাঠিটা কোথায়? আমি জানি না, আমি ঠিক সত্যি কথা যদি বলতে হয় আমি জানি না। তার কারণ আমি প্রথমে মনে করি যে যেখানে লক্ষ লক্ষ দর্শককে আমাকে সন্তুষ্ট করতে হবে, সেটা সবার আগে আমাকে সন্তুষ্ট করা দরকার, আমার নিজেকে সন্তুষ্ট করা দরকার। আমি যদি নিজে সন্তুষ্ট হই তবে আমি আশা করতে পারবো যে লক্ষ লক্ষ দর্শক তাতে সন্তুষ্ট হবেন। সেই জন্য প্রথম যেটা দরকার যে আমি কি বলবো, তার মানে কাহিনী। এই কাহিনী নির্বাচনের ক্ষেত্রে আমি একটা জিনিস করে থাকি, কারণ জীবনের অনেক রকম রং, অনেক রকম আলো ছায়া, আপনি চাইলে পরে সেটাকে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখাতে পারেন। কখনো বা আপনি এরকমও দেখাতে পারেন যে জীবনে অনেক সমস্যা, জীবনে অনেক দুঃখ, জীবনে অনেক সংগ্রাম,
আবার এমনও দেখাতে পারেন যে এসব থাকা সত্ত্বেও জীবনটা এখনো বাঁচবার মতো, জীবনটা বাঁচার উপযুক্ত। আমি সবসময় মনে করি যে কাহিনীর ভেতরে এমন কিছু থাকা দরকার যেটা সাধারণ দর্শককে বিশ্বাস করাবে যে জীবনটা এখনো বাঁচার যোগ্য। অর্থাৎ তার ভেতর থেকে একটা অন্তত আশার কথা, একটুখানি শত সংগ্রাম কিংবা শত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও যে এখনো তার বাঁচার রসদ ফুরিয়ে যায়নি, এখনো তার বুকের ভেতর থেকে অক্সিজেনের শেষ বিন্দুটা ফুরিয়ে যায়নি, এখনো লড়াই করা যায় এবং লড়াই করে বাঁচা যায়। মানুষের ভেতর সেই গুণগুলো এখনো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়নি, সুতরাং ভবিষ্যতের পর এখনো বিশ্বাস আছে। এই ব্যাপারটা আমি একটু মনে রাখার চেষ্টা করি। হয়তো তার জন্যই হবে যে আমার বহু ছবি দর্শকদের পছন্দ হয়েছে। আচ্ছা তরুণবাবু, একজন সার্থক পরিচালক হতে গেলে তার কি কি গুণ থাকা মানে একান্ত ভাবে দরকার? প্রথমত তার থাকা দরকার পর্যবেক্ষণ ক্ষমতা। চারপাশে যা কিছু ঘটছে এবং যে সমস্ত চরিত্র ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত চরিত্রগুলোকে ভালো করে দেখা এবং তাদের ব্যবহার, তাদের হাবভাব, তাদের আচার আচরণ, তাদের ভিতর বৈশিষ্ট্য কি সেগুলোকে লক্ষ্য করা। দ্বিতীয়ত সাহিত্য প্রীতি থাকা দরকার। আমার মনে হয় যে একজন পরিচালকের প্রচুর পড়াশোনা করা দরকার। একদিকে যেমন তার গল্প উপন্যাস পড়া দরকার, আরেক দিকে তার অন্য দিকটা, তার থিওরিটিক্যাল সাইড, তার যে কলা কৌশলের দিক, সেগুলো সম্বন্ধে তার পড়াশোনা করা দরকার। কারণ পৃথিবী এত দ্রুত এগিয়ে যাচ্ছে, মানুষের জ্ঞানের পরিধি এত বেড়ে যাচ্ছে এবং জানার দিগন্তটা এত দূরে সরে যাচ্ছে যে একজন পরিচালক যদি অনবরত পড়তে না থাকেন, অনবরত যদি তিনি পড়াশোনার ভেতর নিজেকে ডুবিয়ে রাখতে না পারেন, তাহলে ছবির পর ছবি করতে গিয়ে কি হবে, তার যে রিজার্ভার বলতে যে জিনিসটা বোঝা যায় সেটা আস্তে আস্তে খালি হয়ে যাবে। এবং সেটা যদি অনবরত আবার সেটাকে ভরাট না করা যায়, তবে একসময় দেখা যাবে যে তার যে কাজ, তার যে সৃষ্টি, সেটা সেই রিজার্ভারের তলানিতে এসে ঠেকে গেছে। তো সুতরাং এটা হচ্ছে আরেকটা জিনিস। আর যেটা আছে যে তার সব থেকে বড় জিনিস হচ্ছে রসবোধ থাকা দরকার। কেননা ছবি তৈরি করতে গেলে হয়তো অনেক রকম যাকে বলে ক্যালকুলেশন, অনেক টেকনিক্যাল নলেজ, অনেক কিছু দরকার, কিন্তু শুধু ক্যালকুলেশন দিয়ে কিন্তু কোনো মহৎ সৃষ্টি হতে পারে না। যেটা আপনা থেকেই তৈরি হয়, যেটা ভেতর থেকেই তৈরি হয়, যার কোনো অ্যালকেমি কারো জানা নেই, সেটা হচ্ছে রস। রস যখন তৈরি হবে, এমনও হতে পারে যে খুব সহজ জিনিসের ভেতর থেকেই স্বতঃস্ফূর্ত ভাবে রস তৈরি হবে। আবার এমনও হয়, অনেক সময় দেখা গেছে যে অনেক হিসেব নিকেশ করে অনেক ভালো জিনিস করবো এই সমস্ত করে শেষ অব্দি যেটা দাঁড়ালো সেটা একটা শুধু হিসেব নিকেশের সমাবেশ, তার ভেতরে সত্যিকারের রস বলে কিছু নেই, সত্যিকারের প্রাণ বলে কিছু নেই। সুতরাং সেই প্রাণের খোঁজে সেই রসের সন্ধান যেটা, সেটা করা একজন পরিচালকের সব থেকে বড় যে দায়িত্ব বলে আমি মনে করি। এছাড়াও তার সঙ্গীত সম্পর্কে তার জ্ঞান থাকা দরকার, তার ধরুন আলো ছায়ার খেলা, তার পেইন্টিং সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তার শব্দ, নিঃশব্দ, তার যে আবহ সঙ্গীত ইত্যাদির ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা দরকার, তার মুভমেন্টের জ্ঞান থাকা দরকার। অনেকের ধারণা যে ফিল্ম মানে হচ্ছে যে চরিত্ররা প্রচুর কথা বলবে, কিন্তু আমার মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ যে ছবিগুলো আছে তার যে শ্রেষ্ঠ অংশ, সেখানে চরিত্রগুলো বিশেষ কথা বলেনি, সেখানে ক্যামেরা কথা বলেছে। সুতরাং এই যে চরিত্র নীরব হয়ে গেল এবং ক্যামেরা কথা বলতে শুরু করলো সার্থক ভাবে, এই যে বিশেষ যে শিল্প, আমি এটাকে শিল্পই বলবো, এই শিল্পটা একজন আদর্শ পরিচালকের অবশ্যই করা একটা থাকতে হবে। আচ্ছা, অনেকক্ষণ আমরা কথা বললাম, এবার একটু গান শুনলে ভালো হয়, তাই না? শুনুন, আমি তো আমার যে তালিকা সেটা। ছায়াছবির জগতে অনেক নতুন শিল্পী উপহার দিয়েছেন, একেবারে আনকোড়া নতুন নতুন ছেলে মেয়ে দিয়ে প্রধান প্রধান চরিত্রগুলো আপনি অভিনয় করিয়েছেন। তারা যথাযথভাবে সেই চরিত্রগুলো মানে ফুটিয়ে তুলেছে। আর শুধু তাই নয়, পরবর্তীকালে তারা নামকরা শিল্পী হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছে। এদের কিভাবে আপনি তৈরি করে নিয়েছেন? আপনাকে এদের জন্য তো অনেক সময় দিতে হয়েছে। আমার এখনো মনে আছে যে ধরুন বালিকাবধূ ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়, তো যখন প্রথম এসেছিল 13 বছরের মেয়ে, তো খুবই চঞ্চল বললে একটু কম বলা হয়, চঞ্চল এবং দুরন্ত দুটোই।
মানে এরকম দৃশ্য প্রায় দেখা গেছে যে আমার শুটিং চলছে এবং ওর দুরন্তপনার জন্য ওর তখন শট নেই, ও ফ্লোরের এক কোণে একটা বেঞ্চের পর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ওকে কান ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবার তারপরেই এসে মানে ভোলা যায় না এরকম সমস্ত শট দিয়েছে, কারণ ও জানতো যে আমি যে শাসন করেছি সেটা খুব ভালোবেসে করেছি। আচ্ছা, কিছু মনেও করতো না। এরপরে ধরুন মহুয়া এলো আমাদের ছবিতেই, নতুন মহুয়ার ব্যাপারেও তাই। মহুয়া অবশ্য অত এবং দূর, শ্রীমান পৃথ্বীরাজ যেটা। শ্রীমান পৃথ্বীরাজে মহুয়া এলো, অয়ন এলো, দেবশ্রী আমার ছবিতে যখন প্রথম অভিনয় করে তখন ওর বয়স কত হবে, 3.5 বছর 4 বছর। মানে তখন ওকে শুটিং করানো খুব মুশকিল ছিল, কারণ সবসময় ও আমাদের কোলে চলে থাকতো, আমার অথবা ক্যামেরাম্যানের। এবং মাটিতে নামিয়ে দিলে পরেই যেমন আর্থিং হয় সেরকম মাটিতে নামিয়ে দিলে ওর একটা বিশেষ ব্যাপার হতো, বলতে বাড়ি যাব, আবার ওকে করে তুলে নিতে হতো। তো এইরকম একটা ব্যাপার ছিল। পরবর্তীকালে অয়ন এলো, তাপস এলো। আচ্ছা, এখানে জিজ্ঞেস করছি যে আপনি কি করে বুঝতেন যে যে চরিত্রগুলোর জন্য আপনি চাইছেন তাদের আগে সেটা ঠিকঠাক করতে পারবে তারা, মানে কি দেখে বুঝতেন? এটা তো আমি তো অত বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু আমি হয়তো বুঝতাম। যেমন আপনাকে দুটো ঘটনা বলি। একটা তাপস সম্পর্কে, তাপস পাল। আমরা যখন দাদার কীর্তির যে নায়কের চরিত্রের জন্য শিল্পী খুঁজে বেড়াচ্ছিলাম এবং প্রচুর শিল্পী আসছিল এবং তাদের পরীক্ষা নেওয়া হচ্ছিল, তারা চলে যাচ্ছিল এবং আমি কিছুতেই সন্তুষ্ট হচ্ছিলাম না। সে সময় আমার একজন প্রধান সহকারী, সে কলকাতা চন্দননগরের মাঝখানে যে ট্রেন, সেই ছেলেটি চুঁচুড়ায় থাকতো। তো সে ট্রেন থেকে একটি ছেলেকে সে নিয়ে সোজা আমার অফিসে আসে, বলে যে দাদা এই ছেলেটার সঙ্গে হঠাৎ ট্রেনে দেখা হলো, দেখুন তো আপনার মনে হয় আপনার কাজ চলবে কিনা। আমি দেখলাম একটি ছেলে সামনে দাঁড়িয়ে আছে আমার স্টুডিওর অফিসে, আমি ওকে বললাম আপনি বসুন। তো ছেলেটি বসে গেল। আর ও বোধহয় সবসময় মনে করছে যে আমি ওকে একটার পর একটা এখন প্রশ্ন করতে থাকবো। কিন্তু ঘটনাটা যেটা হলো যে সারা দিন আমি আমার উল্টো দিকে চেয়ারে ওকে বসিয়ে রাখলাম আর টেবিলে বসে আমি আমার অন্যান্য কাজ করে গেলাম, আমি একটাও প্রশ্ন ওকে জিজ্ঞেস করিনি। ও বোধহয় মানে আশা করতে করতে যে প্রশ্ন এবার আসবে করতে করতে শেষ অব্দি হতাশ হয়ে গেল এবং একবার এদিকে শান্তভাবে তাকিয়ে আছে, একবার ওদিকে শান্তভাবে তাকিয়ে আছে, একবার দীর্ঘশ্বাস ফেলছে। সেটা ফ্রাস্ট্রেশনে না খিদে সেটা বুঝতে পারছি না, এইরকম করছে। এবং দিনের শেষে আমি বললাম যে ঠিক আছে আপনি আজকে আসুন, কালকে কি করছেন? কিছু না, কালকে আপনি 10টায় চলে আসবেন। কালকে মানে তারপরের দিন 10টায় চলে এলো। সারাদিন ধরে ওই রকম ভাবে বসিয়ে রাখলাম। আমি কিন্তু আমার কাজের ফাঁকে ফাঁকে লক্ষ্য করছিলাম যে আমার যে চরিত্র, তাকে যে তার যে সংলাপের ভেতর দিয়ে যতটা নিজেকে প্রকাশ করতে হবে তার থেকে অনেক বেশি তাকে নীরব যে অভিব্যক্তি তার ভেতরে প্রকাশ করতে হবে। তো সুতরাং আমি ফাঁকে ফাঁকে শুধু দেখছিলাম ও যখন চেয়ে থাকে আপন মনে তখন কিরকম লাগে ওকে দেখতে, ও যখন অন্যমনস্ক হয় কিরকম লাগে, ও যখন ক্লান্ত হয় কিরকম লাগে। এবং তৃতীয় দিনে আমি ওকে বললাম যে ঠিক আছে আপনি নির্বাচিত হয়ে গেছেন, এই রোলটা আপনাকে করতে হবে।